Hello, Assalamu alaikum. This is Nafizuddin from Dhaka, Bangladesh, and today is June 16, 2026. Almost I'm without my mother physically for 2 months, 10 days. Alright, peace be upon to my mother, and may Allah grant her Jannatul Firdaus. আজকে আমি বেসিক্যালি আমার মাকে জড়িয়ে কিছু না, আমি আজকে আমার সাবজেক্ট হলো প্লাস্টিক এবং অনেস্টি ও ডিসঅনেস্টি, মানে সততা এবং অসততা। এই তিনটা সাবজেক্টকে নিয়ে আমি কথা বলবো ইনশাল্লাহ। আমার নিজস্ব ফিলোসফি বলা ঠিক হবে না, আমি মনে করি এটা সবারই সেম, চিন্তাধারাটা সবারই একই। আমি শুধু আমার নিজস্ব মনে যা আছে পারসেপশনটা সেটা আমি শেয়ার করছি। আচ্ছা, তো before saying anything, I would love to say Rabbi Shalli Sadri Waisilli Amri Wahul Ugdata Milisani Yafkahu Kauli. বিসমিল্লাহ রহমান রহিম। সো আমি যেটা বলতে চাচ্ছি যে আমরা আজকাল প্লাস্টিক নিয়ে অনেক কথা শুনতে পারি, যে প্লাস্টিকের কাপে টি ব্যাগ দিয়ে চা খেলে যে প্লাস্টিকটা আমাদের মানে প্লাস্টিক আমাদের শরীরের ভিতর প্রবেশ করে, যেটা নাকি আমাদের বডি চায় না, যেটা আমাদের জন্য ক্ষতিকর। সো এই বিষয়টা নিয়ে আমি কথা বলবো। তো বিষয়টা হচ্ছে যে টি ব্যাগ দিয়ে আমরা যখন খাই সেখান থেকে মাইক্রো গ্র্যানুয়েল পড়ে প্লাস্টিকের, যেটা নাকি দেখা যায় না, এত মাইক্রো, এত ছোট যে দেখা যায় না। তো সেটা আমাদের শরীরে, যারা রেগুলার খায় টি ব্যাগ দিয়ে, ওনাদের শরীরে প্রবেশ করছে। বর্তমানে এইসব বিষয় নিয়ে অনেক চর্চা হচ্ছে। তো যেটা হচ্ছে যে এ কথা তো সত্যি যে টি ব্যাগের ভিতরে মাইক্রো গ্র্যানুয়েলস থাকে, এবং সেই মাইক্রো গ্র্যানুয়েলসগুলা আমাদের শরীরের জন্য সুস্বাস্থ্যকর নয় নিশ্চয়ই। আচ্ছা, তো একটা কথা ভেবে দেখেন যে টি ব্যাগ দিয়ে আমরা যখন চা খাই তখন তো মাইক্রোগ্র্যানুয়াল পড়ে, তাই না? আচ্ছা, আমরা যখন গ্লাসে চা খাই যেই কাপটা দিয়ে, অথবা কফি খাই স্পেশালি স্ট্রিট সাইড, রোড সাইডে, সেই কাপটাও কিন্তু প্লাস্টিকের, ঠিক আছে? আচ্ছা, সেই কাপটা একটার উপরে একটা থাকে, তখন দোকানদার করে কি কাপটাকে বের করে, তারপর আপনাকে দেয়, কত ক্লিন আর ফ্রেশ। তো যেটা হচ্ছে যে ওই কাপটাও কাপে কাপে ঘষা খায়, তো ওখানেও কিন্তু মাইক্রোগ্র্যানুলস বের হয়। আচ্ছা, এবার হচ্ছে যে সবচেয়ে বেশি কম ক্ষয় হয় হচ্ছে ডায়মন্ড। হ্যাঁ, যদি ডায়মন্ডের কোনো গ্লাসে আপনি কিছু খেতেন তাহলে ওখান থেকে কিছু বের হতো না। আপনি যদি তামার গ্লাসে, লোহার গ্লাসে, পিতলের গ্লাসে খান, সেখান থেকেও কিছু একটা পিতলের প্রপার্টি বের হবে, স্মেলটাই দেখবেন আলাদা হয়। কাচের গ্লাসেও আবার কিছু বের হয় না, আশা করি। হ্যাঁ, তো কাচের গ্লাসে মাইক্রোগ্রানুলস বের হয় না। তো আমি যেটা বলতে চাচ্ছি যে টি ব্যাগ থেকে তো প্লাস্টিক বের হয়, কিন্তু আমরা যে খাচ্ছি সেটাতেও কিন্তু প্লাস্টিক আসছে, সেটা প্লাস্টিকের, সেটাতে বের হয়। আমরা অনেক সময় প্লাস্টিকের প্লেটে খাই, প্লাস্টিকের চামিচে খাই, আমাদের তেল, দই, দুধ, এসব বেশিরভাগই প্লাস্টিক প্যাকেটজাত হয়ে থাকে। তো আমরা কিন্তু সেগুলো থেকে খাচ্ছি। তো যদি মাইক্রো গ্র্যানুয়েলের কথা হয়, টি ব্যাগে যদি ধরেন 10% বের হয় কম্পেয়ার করে, তাহলে অন্যগুলো থেকেও কিছু পার্সেন্ট তো বের হয়, ঠিক আছে? আচ্ছা, আশা করি আমি বুঝাতে পেরেছি। যেমন আপনার পানির কল, সেটাতেও কিন্তু আপনি যেটা দিয়ে পানি খান, আমরা যে পানি খাই, সেটাতেও মাইক্রোগ্র্যানুয়েলস থাকে, মানে প্লাস্টিকের। কারণ ওই যে কল, অনেকের পুরো বাড়ির পাইপিং সিস্টেমটাই প্লাস্টিকের। তো আমরা দই খাই প্লাস্টিকের কৌটায়, মিষ্টি আজকাল প্লাস্টিকের
কৌটায় হয়, ঠিক আছে? আচ্ছা, তো প্লাস্টিক আমাদের জন্য ভালো না, কিন্তু অনেক দিকেই কিন্তু প্লাস্টিক আছে। এই যে এই কাপড়টা, এটা কিন্তু মনে হয় 80% প্লাস্টিক। হ্যাঁ, এটাকে একটা কাপড়ের শেপ দেওয়া হচ্ছে। আমার একটা জিন্সের প্যান্ট র্যাংলার, সেটা এখন দেখাতে পারতেছি না, বাট সেটাতে স্টিকারই করা ছিল যে মেড ফ্রম রিসাইকেল প্লাস্টিক্স। বাট ওটা কিন্তু জিন্সের প্যান্ট বলা হচ্ছে, কারণ শেপ এবং লুকস দেওয়া হয়েছে জিন্সের। তো এটাকে ক্লোথ লুক দেওয়া হয়েছে, বাট এটা বেসিক্যালি পুরোটাই প্লাস্টিকের। বেসিক্যালি 100% ধরলাম না। আচ্ছা, তো একটু খেয়াল করবেন যে প্লাস্টিকের অনেক কিছুতেই কিন্তু আমরা ইনভলভ আছি, শুধু যে টি ব্যাগ এটা না। হ্যাঁ, আচ্ছা, তো এই যে বিষয়গুলা প্লাস্টিক নিয়ে, আমরা টি ব্যাগ নিয়ে এত চিন্তিত, হ্যাঁ, আসলে চিন্তা করলে সব কিছু নিয়েই করতে হবে। চাল আনি প্লাস্টিকের ব্যাগে, ধুচ্ছি আমি প্লাস্টিকের কোনো একটা বাসনে। হ্যাঁ, আচ্ছা, আবার মাছ অনেক সময় শুনতে পেরেছি যে সিলভারের পাতিলে খেলে এই ক্ষতি হয়, লোহার পাতিলে খেলে সেই ক্ষতি হয়। হ্যাঁ, তো মাটির পাতিলে খেলেও কিন্তু একটা ক্ষতি হয়, মাটিতেও খুব তাড়াতাড়ি ব্যাকটেরিয়া জমে যায়, ঠিক আছে? তো মাটির দইয়ের বাটি, সেটাতেও দেখবেন ফাঙ্গাস জমেই যেতে পারে। হ্যাঁ, তো আসলে এই যে বিষয়গুলা, হ্যাঁ, এই যে ফাসিনেস, মানে সব কিছুতে একটা খুঁত ধরার যে মেন্টালিটি, এটা আমাদের ভিতরে প্রবেশ করিয়ে দেওয়া হচ্ছে। আপনি কেভ থিওরি পড়বেন, তাহলে জানতে পারবেন যে কেভ থিওরিতে কি বলছে। হ্যাঁ, তো কেভ থিওরি একটা সাইকোলজি রিলেটেড বই। আচ্ছা, যখন আমি পড়বেন বলবেন বা আমি পড়েছি বলছি, এর মানে এই না যে পুরা বইটাই আমি পড়ছি। হ্যাঁ, আজকাল তো সিনেমাও পুরাটা আমি দেখি না, আমি ফরওয়ার্ড করে দেখে ফেলি, যখন ভাল লাগে আচ্ছা আবার পিছে ব্যাকে যাই, কেমনে হলো একটু আবার দেখি। হ্যাঁ, তো পড়াটা কিন্তু এত কঠিন কিছু না, জানার জন্য পড়া। আর হ্যাঁ, ওটা নিয়ে রিসার্চ করার জন্য বা আরও কোনো বেশি কিছু সেখান থেকে বোঝার জন্য আপনি পুরাটা পড়তে পারেন। হ্যাঁ, বাট বেসিক আইডিয়া নেওয়ার জন্য এত কষ্ট করে পুরাটা পড়তে হয় না। আচ্ছা, তো চলে আসছি আমাদের প্রসঙ্গতে। তো কেভ থিওরিতে যাই হচ্ছিল, মানে জিনিসটা এমন হচ্ছিল। হ্যাঁ, আচ্ছা, তো এটা হলো একটা বিষয়, প্লাস্টিক নিয়ে বললাম, এবং লোহা, ব্রোঞ্জ, সিলভার এগুলি নিয়ে। মানে প্রবলেম সব কিছুতেই আছে। আজকে এটা নিয়ে অনেক মাতামাতি, কালকে ওটা নিয়ে, মানে আপনি সারা বছর এন্ড রেজাল্ট মাতামাতিতেই থাকবেন। তো আমাদের করা কি উচিত? আমাদের উচিত হচ্ছে আমরা নিজেকে এমনভাবে ডেভেলপ করব যেন আমরা হজম করে নিতে পারি, যেন একটা প্লাস্টিক খেলেও হজম করে নিতে পারি। অনেক আগে ইত্যাদি না কোথায় আমরা দেখেছিলাম যে পাথর খেয়ে সে স্টুল হিসাবে বের করতে পারে। তো এই যে জিনিসগুলা আমি বললাম, মানে আর লাস্টে একটা এক্সাম্পল দিলাম, মানে এগুলো নিয়ে হচ্ছে কি যে কোনো এক্সাম্পলই আরেক জায়গায় কাজে দেয় না। হ্যাঁ, কিন্তু কিছুটা রিলেট করে, মানে আত্মবিশ্বাস দেয় এবং জ্ঞানের দরজা খুলতে পারে। সো আমাদেরকে এমন করতে হবে যেন আমাদের ভিতরে হজম শক্তিটা এমন হয়, এটা ব্রেন থেকে হয় হজম শক্তিটা। হ্যাঁ, তো আসলে ব্রেন তখনই আপনাকে খুব সাপোর্ট করবে যখন আপনি অনেস্ট হবেন ভালো কাজের জন্য, আপনাকে ব্রেন তখন সাপোর্ট করবে। আর ডিসঅনেস্টি কি হয়, আপনার ব্রেন ওইভাবে তৈরি করা হয় নাই যে আপনি ডিসঅনেস্টিকে নিয়ে অনেক বড় হতে পারবেন। হ্যাঁ, ওটা মনে হয় যে ডিসঅনেস্ট লোকরা অনেক ভালো আছে, ওইভাবেই প্রদর্শন করা হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি না। আচ্ছা, আচ্ছা, এখন আসি এই প্রসঙ্গে অনেস্টি এবং ডিসঅনেস্টি নিয়ে, আমি যেটা ফার্স্টেই বলেছিলাম। তো ডিসঅনেস্টি নিয়ে আমি যেটা বলতে চাচ্ছি যে এই কিছুদিন আগে আমার বাসায়, আমার তো মা নাই এখন, তো আমি তো অনেক অন্যভাবে চলাফেরা করি। হ্যাঁ, আচ্ছা, তো আগে অনেক তাড়াহুড়া করেই চলতাম, আবার রিল্যাক্স হয়ে চলতাম, যখন যেটা প্রয়োজন সেইভাবেই চলি। তো মা নেই, মার কথা বলার কারণ হচ্ছে যে মা থাকলে সিচুয়েশনটা হতো আরেক রকম। মানে আমার চাবির রিং পুরো গুচ্ছ সহ হারিয়ে গেছে।
তো আমি সারাদিনের নামাজ ঈদগাহ মসজিদে উঠালাম। তো পরে আমি বাসায় আসবো, ও মা দেখি কি যে চাবিটা নাই, মানে হারায় গেছে। মসজিদে গেলাম, সব জায়গায় গেলাম, উজুর জায়গায়, কারণ কখন কোনখান থেকে পড়ছে আমি বলতে পারি না। জাস্ট 2 ঘন্টা আগেও আমি চাবিটা দেখেছিলাম, আমি বাসায় ঢুকেছিলাম। হ্যাঁ, আচ্ছা। তো চাবিটা যখন আমি শিওর হলাম আর পাবো না, আমি একজনের কাছে চাবি ছিল, সেখানে ট্রাই করলাম, সেখানেও পেলাম না। হ্যাঁ, আমাদের বাসায় কাজ করতো, ওনার কাছে এক্সট্রা চাবি একটা দিয়ে রেখেছিলাম। আচ্ছা, সেটা ওনাকেও পেলাম না, মানে কোনো কারণে ওনার কাছ থেকে চাবিটা নিতে পারিনি, আলহামদুলিল্লাহ। আচ্ছা, তো অলরেডি ততক্ষণে 11টার বেশি বেজে গেছে। তো আমি এমনিতে অনেক টেনশন, ঘরে ঢুকবো কেমনে। হ্যাঁ, তো আপনার আগে 1 কাপ চা খেলাম, রিল্যাক্স হলাম। তারপরে আমি চাবিওয়ালা ভাইদের ওখানে গেলাম, ওনারা অলরেডি চলে গেছে। ওনাদের ফোন নাম্বার থেকে ফোন করলাম। আচ্ছা, ফোন করার পরে উনি বলল যে আমার বাসা তো একটু দূরে, আমার আসতে ভাড়া লাগবে, প্লাস সব মিলে আমি 500 টাকা নিব, শুধু তালাটা খুলে দিবে এবং একটা চাবি বানিয়ে দিবে, মানে এরকম আমার সাথে কথা হয়েছে। তো একটু দামাদামি করলাম, তারপরে রাজি হলো না, তারপরে আমি ফোন রাখলাম, তারপরে একটু পর আবার ফোন করলাম। সময় তো আগে বাড়তেছে, তো অলমোস্ট 12টা বেজে গেল। ওনাকে রাজি করলাম এবং অলমোস্ট 12টা বেজে গেল। ওনাকে আবার একটু পরে ফোন করলাম, উনি আসলো। আচ্ছা, এসে উনি তালাটা অ্যাকচুয়ালি ব্রেক করলো এবং উনি কোনো চাবি কিন্তু আমাকে দিলই না, মানে এমন উনি ব্রেক করে ওনারা আবার পারে ঠিক করতে, বা কিছু একটা পজিটিভ কিছু হইতে পারতো। আচ্ছা, অনলি 500 টাকা নিল তালাটা ব্রেক করার জন্য। তাহলে দেখেন মানুষ কোন পর্যায়ে আসছে এখন, মানে কেউ কাউকে হেল্প তো করবেই না। উনি মুসলমান, আমিও মুসলমান, একটা তালা ভাঙার জন্য 500 টাকা নিবে, শুধু এটা টাইম রাত হয়ে গেছে দেখে। মানে ব্যাপারটা বুঝতে হবে তো, যে আমি যদি এখন কোনো নেতা হইতাম বা ওরকম লোক হইতাম যে কথায় কথায় টাকা উড়াইতে পারি, তাহলে আমার কাছে চাইলে আমার এটা সাজতো। কিন্তু উনি তালা ভাঙার জন্য এমনি নর্মালি হলে 100 টাকা দিতাম, তো ঠিক আছে 200 টাকা 300 টাকা নিতে পারতো, শুধু তালা ভাঙার জন্য উনি কিন্তু 500 টাকা নিল। আমি কিন্তু কোনো কথা বললাম না, তর্ক করলাম না, এবং আমি ওনাকে বললাম ভাই অনেক ধন্যবাদ, আপনি না আসলে আমার এটা এই এত হেভি তালা ভাঙ্গা যেত না। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। তো এখন এ হলো একটা বিষয়। আচ্ছা, এবার দ্বিতীয় বিষয় হলো, ওনাকে বললাম যে আমার তো এখন একটা তালা কিনতেও 300-400 টাকা লাগবে। তখন উনি বলে যে আমার ওই দোকানেই আসছে, দোকান খুলতে হবে, আমি আপনাকে 400 টাকা লাগবে, 300 টাকা একটা একটু পুরনো তালা দিব। তখন আমি চিন্তা করলাম তালা পুরনো হলেও প্রবলেম হয় না। হ্যাঁ, তো গেলাম ওনার সঙ্গে আবার ওই দোকানে। তো অন দ্য ওয়ে ওনার সাথে কথা বলতে বলতে গেলাম যে মানে আমার তো আরও কয়েকটা চাবি ছিল। তো মিনওয়াইল আমি একবার ঢুকেছি নিচের গেটে আমার ভাবিকে কল করে, দ্বিতীয়বার যখন ভাবিকে কল করছি ওনার ফোনও অফ। তো এটা হলো সিচুয়েশন, ওনার ফোন যে অফ। আচ্ছা, তো এরপরে আমি আরেকটা ফ্ল্যাটের মেম্বার কাছ থেকে চাবি নিয়ে ঢুকলাম, যখন মিস্ত্রি নিয়ে ঢুকছি। আর ফার্স্ট টাইম যখন ঢুকছিলাম চাবি পাচ্ছিলাম না, তখন ভাবিকে কল করে। তো মিস্ত্রি বললো যে আপনার ভাবির কাছ থেকে অন্য চাবিগুলোর স্যাম্পল নেন, সেগুলো আমি বানায় দিব। ওই সময় কথা হয়েছে, আর ওইটার চার্জ আলাদা, ওইটা নিয়ে কথা হয়নি। আচ্ছা, তো যাই হোক ভাবির কাছ থেকে চাবি নিয়ে গেলাম, ওনার দোকান খুললো। উনি একটা পুরনো তালা দিল, যেটার দাম উনি 300 বলছিল, কারণ ওই যে 500 টাকা ভাঙতে নিচ্ছে,
300 বলছে, উনি কমায়া দিছে, 200 টাকা রাখছে। আচ্ছা দেখি তালাটা সেম আমার তালার মতো। আচ্ছা, তো আমি তো খুব খুশি যে এই তালাটার দাম তো 500-600 টাকা হবে। আচ্ছা, 200 টাকা রাখছে। আচ্ছা আলহামদুলিল্লাহ। তারপরে উনি চাবি আমার আরও 2টা চাবি বানায় দিল। আচ্ছা, এমনিতে একটা চাবি 30 টাকা 40 টাকা নেয়। তো এই যে বিষয়টা, এই যে রাতের বেলা উনি আমাকে হেল্প করলো, হ্যাঁ, তো টোটাল উনি মনে করেন যে 800 টাকা রাখলো, হ্যাঁ। তো এই যে রাতের বেলা উনি আমাকে হেল্প করলো, হ্যাঁ, এবং আমি খুব খুশি হলাম, হ্যাঁ। আসলে এই খুশিটা হচ্ছে গিয়া যে স্টকহ্যাম সিনড্রোম, ঠিক আছে, মানে আমি বাধ্য হয়ে খুশি হয়েছি, হ্যাঁ। আসলে কিন্তু আমি খুশি হইনি। উনি ওই তালাটা ভাঙার জন্য যদি 300 টাকা রাখতো আর বাকিটা উনি সোয়াবের খাতায় রাখতো, যেটা ওনার মনে কনফিডেন্স দিত পরবর্তীতে। ওই যে কথা যে শুরু করলাম, ডিসঅনেস্ট লোকদের পরে কনফিডেন্ট থাকে না, কনফিডেন্স আসে না, হ্যাঁ, আমাদের ব্রেন এইভাবেই তৈরি করা। আচ্ছা, তো এই ডিসঅনেস্টি কিন্তু ওনাকে অসুখী করবে। অসুখ যে ওয়ার্ডটা, অসুখী থেকে আসে। আর সুখী হয় সেই যে অনেস্ট, স্ট্রেইট পথে থাকে, অনেস্ট মানুষ সুখী হয়। আচ্ছা, তো এই হলো ঘটনা। তো উনি টোটাল 800 টাকা নিল, হ্যাঁ। আচ্ছা, তো আসলে টোটাল কাজটা হওয়া উচিত ছিল, 2টা চাবির দাম আসলে 30 টাকা করে রাখার কথা। তো উনি 50 করে রাখতো, কিন্তু যাই হোক, উনি তালার দাম 200 ধরলো, 2টা চাবি বানাইলো, ওটার দাম ধরলো 100, 300 টাকা, আর শুধু তালা ভাঙতে নিল 500 টাকা। আচ্ছা, তো আসলে তালা ভাঙতে 500 টাকাটা ঠিক হয়নি, হ্যাঁ। আচ্ছা, আর উনি যে একটা তালা দিল, সেটা আমি পরের দিন দেখি কি সেই তালাটা ওই যে এরকম ভাঙা তালা, ওটাকে যে ঝালাই করে আবার ঠিক করা হয়েছে। আর আমি আবার তখনও বলছিলাম ওনাকে যে আমার তালাটাও তো কোনো কাজে দিবে না, দিয়ে দিব। কিন্তু পরে বাসায় এসে যখন দেখি যে এটাও, পরের দিন দেখলাম যে এরকম অবস্থা। এটা কিন্তু ওনার বলা উচিত ছিল যে এই তালাটা কিন্তু ভাঙা, ব্রেক করা, এটাকে আমি ঠিক করে এখন আপনার কাছে সেল করলাম। তাইলে একটা কথা ছিল যে 200 টাকায় দিছে, আমি খুশি হইতাম। কিন্তু আমি কিন্তু ফার্স্টে খুশি হয়েছি, কিন্তু পরে দেখছি যে এটা নর্মাল তালা না, এটাও ভাঙ্গা তালা ছিল। আচ্ছা, ঝালাই করা, হ্যাঁ। আচ্ছা, তো এই যে আজকাল যে মানুষ এত ডিসঅনেস্ট হয়, এটা তো একটা সিম্পল তালাওয়ালা এবং আমার ঘটনা, হ্যাঁ। এরকম প্রত্যেকটা বিষয়, যে ব্যক্তি আমার সাথে এরকম করেছে উনি কিন্তু শুক্রবারে নামাজে যায়, অথবা 5 ওয়াক্ত নামাজেও যেতে পারে, হ্যাঁ। এবং অন্য ধর্মের যদি হয়ে থাকে, ধরেন হিন্দু ধর্মের হলো বা মুসলমান ধর্মের মানুষরা, মানুষ এত ডিসঅনেস্ট হয়ে গেছে যে সে কাউকে হেল্প করতে চায় না, হ্যাঁ, এমনিতে, এবং খুবই আত্মকেন্দ্রিক হয়ে গেছে। তো এই জিনিসগুলো হলে কি হয়, এই ধরনের মানুষকে, ওই যে ফার্স্টে যে আমি টপিকটা বললাম না, প্লাস্টিক, তো বিভিন্ন বিষয় নিয়ে তাদেরকে নাচানো যায়। কারণ কি, তারা তো মানুষকে ঠগিয়ে বেড়ায়, তাদের ব্রেনটা আসলে ওরকম রিফ্লেক্ট বা বাউন্স ব্যাক করে না, হ্যাঁ। যার ফলে তারা এরকম বিভিন্ন কিছু নিয়ে ব্যস্ত থাকে। যেরকম ফর এক্সাম্পল, আরেকটা এক্সাম্পল দিই। আমার খুব ক্লোজ একজন রিলেটিভ, আমার ওয়াইফের ভাবি মারা গেছে, এবং উনি যখন অসুস্থ ছিল এত আত্মীয় স্বজন আসেনি, মরার পর আসছে। তো আমার ওয়াইফ বলতেছে উনি এমন কাউকে এক্সপেক্ট করতেছিল, সেও আসে নাই। ফর এক্সাম্পল, ওনার ছোট মেয়ে আসে নাই কোনো কারণে, রাগ করে। তো আসলে আমার ওয়াইফ বলতেছে না তাতে কি হয়েছে, অনেক সুন্দরভাবে ওনার দাফন কাফন হয়েছে। তখন আমি বললাম যে দেখো, ভালো করেই মানে মানে মৃত্যুটা ভালো করেই হওয়াইছো তোমরা, কিন্তু আসলে এরকম আত্মীয় স্বজনদের আগে আসা উচিত ছিল, যখন উনি অসুস্থ ছিল, ওনার হসপিটালে যাওয়া আসা করছিল, ওই সময় দরকার ছিল। আর এরপরে আসলে ওনার কোনো দরকার নেই। ওনার মৃত্যু দাফন কাফন অনেক ভালোভাবে হোক,
দোয়া করি, কিন্তু আসলে ওইটা না, উনি জীবিত অবস্থায় ওনাকে যতটুকু সম্মান দিলে আরও বেশি ভালো হতো। তো মানুষ কি হয়েছে যে এত ডিসঅনেস্ট হয়ে গেছে আজকাল, যে আসলে নিজের জিদ বা নিজের রাগ বা নিজের একটা কথা বলে ফেলছি, ওই কথাটাকে আগে বাড়ানোর জন্য আরও অনেক মানে অন্যায়ের তারা আশ্রয় নেয়, এবং সে জানে হ্যাঁ যে জিনিসটা ঠিক না। তো মুসলিম বিশ্বে যে আমরা যে মুসলমানরা, আমরা কোনো দিনও এভাবে আগে বাড়তে পারবো না। ইভেন হিন্দু বিশ্বেও হিন্দুরাও একই আমাদের মতোই। কিন্তু জিউসরা, তারপরে খ্রিশ্চান, ওনারা ওনারা মনে হয় নিজেদের প্রতি অনেক অনেস্ট। হ্যাঁ, স্পেশালি জিউসরা খুবই অনেস্ট ওনাদের নিজেদের প্রতি। দেখা যায় যে ওদের মধ্যে কেউ যদি বিপদে পড়ে, তাহলে ওরা এটা হেল্প করবে। একজন বিপদে পড়লো, সবাই মিলে হেল্প করলে উঠবে না কেন? কিন্তু এক একজনের এক এক জিদ থাকে এক একজনের উপর। হ্যাঁ, তো সেই জিদগুলাকে তারা বিভিন্ন উপায়ে উপস্থাপন করে। সবাই তো আর মুখ দিয়ে বলে না, কেউ দেখে ও ফাঁদে পড়ছে, পড়ুক তারপরে দেখবো। তারপরে আবার এরকমও আছে যে আমারই নিজের আত্মীয়, হ্যাঁ আমি এগুলি বলতেই হবে আমার। আমার গ্রামে একটা ভাই আছে, প্রত্যেক বছর ঈদে তাদেরকে কিছু সামথিং আমরা দিতাম, যেমন পাঞ্জাবি, তার বাচ্চার জন্য শার্ট, গেঞ্জি, এরকম। হ্যাঁ, তো এটা দিতাম অলওয়েজ, 8-9 বছর ধরে অলওয়েজ দিছি। হ্যাঁ, আচ্ছা, তো এরকমই 6-7 বছরের মাথায় আমার আরেকটা আপন জ্যাঠাতো ভাই, সে ইকোনমিক্সে অনার্স করা, সে আমার ওয়াইফের সামনে বলতেছে, ওকে দিও না, হ্যাঁ ওকে দিও না, ও তো ভালো না। হ্যাঁ, তো এই যে একটা আত্মীয় আরেকটা আত্মীয় রিজিক খায়। হ্যাঁ, হ্যাঁ ও ভালো নাই হইতে পারে, কিন্তু কাপড় দেওয়ার সাথে অন্য ইসে কি? বা ও যদি ভালো না হয়, ওকে না দিলে কি ও ভালো হবে? আর দিলেই কি ও ভালো হবে? আমি দিচ্ছি আমার দেওয়ার জন্য, আর ও কি করবে ওরটা ও বুঝবে। হ্যাঁ, সবসময় সবাইকে ভালো অ্যাডভাইস দিতে পারবো, তাই না? আচ্ছা, কিন্তু সে মানে শিক্ষিত হয়ে কখনো কোথাও চাকরি করে নেই, ঠিক আছে, কিন্তু সে এই কথাটা, এই কাজটা কিন্তু করছে। হ্যাঁ, তো আমি কিন্তু খুব মানে আমার কাছে খারাপ লাগছে যে কি অবস্থা মানুষের, মানুষ এত খারাপ হয়ে গেছে। একজন না থাকলে তার পিছনে তার রিজিক বন্ধ করার জন্য আহ, মানে এত তার চিন্তাধারা, সে আল্লাহকে নিয়ে, পৃথিবীকে নিয়ে, প্রকৃতিকে নিয়ে ভাবতো, তাহলে সেই ভাবনা কাজে দিত। হ্যাঁ, সে তো হেল্প করবে না, কিন্তু আবার আরেকজন যে হেল্প করতে চায় তাকে না করতেছে। হ্যাঁ, আচ্ছা, তো এই যে বিষয়গুলা, এরকম বিষয় আসলে আমাদের জীবনে অহরহ ঘটে। তো আমাদের উচিত সব কিছুর ভিতরে মানে উই শুড গিভ ইনসাইট লুক ইনটু সামথিং, মানে আ ডিপ লুক ইনটু সামথিং। হ্যাঁ, অ্যান্ড ফ্রম দেয়ার উই উইল ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ গোয়িং অন। তো ডিসঅনেস্ট মানুষগুলো আমি একদম চ্যালেঞ্জ লেগে বলতেছি, কোনো দিন উঠতে পারবে না। হ্যাঁ, ইনশাল্লাহ। তো আহ, যদি পুরা দেশ সহ ডিসঅনেস্ট হয়, উঠতে পারবে না। আমি হলে আমিও পারবো না। হ্যাঁ, তো অনেস্ট মানুষরা অবশ্যই আহ, আহ, কিছু ডিফিকাল্টিস ফেস করবে ইনিশিয়ালি, বাট তাকে ঠেকানো যাবে না। হ্যাঁ, তো এই যে এই ধরনের ডিসঅনেস্টি, একটার জন্য আরেকটা, মানে কেউ কাউকে এমনিতে হেল্প করবে না, এই সব কিছুর প্রতি একটা যে মানে অবহেলা, এটা কিন্তু আসলে ক্রিয়েট করা হয়েছে। আরও একটা এক্সাম্পল দিই, যেমন আজকাল দেখবেন প্রায় খালি আপনার এখানে ব্যথা, আপনার ওখানে ব্যথা, আমার জন্য, আমার কাছে আছে এই একটা তেল, এটা আপনি লাগানোর পর তারপরে টাকা দিবেন। হ্যাঁ, কাজ না হলে ফেরত নিয়ে নিব। হ্যাঁ, টাকা ফেরত দিয়ে দিব। এই যে এই ধরনের প্রচার করে, তারপরে যেরকম ড্রেস আপ করে, পায়াস ড্রেস আপ। হ্যাঁ,
আরে দেখলেই তো বোঝা যায় নোংরা লোক, হ্যাঁ, ঠিক আছে। তো সে কিভাবে এগুলি করে, এগুলোর জন্য তো সে বলতে পারে আমি এরকম জায়গা থেকে ট্রেনিং নিয়েছি এবং এই বিষয় নিয়ে আমি কাজ করি, অথবা সে তার ওই বিষয়টার বিএসটিআই এগুলো দেখাতে পারে, কিন্তু এইসব না দেখিয়ে সে তার অ্যাডভার্টাইজগুলো ইউটিউবে দিচ্ছে, হ্যাঁ, অহরহ একটু পরপরই এসব আসতেছে। তো এগুলি দেখতে 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 একবার কিন্তু মানুষের মন যখন উইক থাকে, একবার কিন্তু তার ভিতরে চারা দিয়ে বসবে যে হ্যাঁ আমার তো একটু কোমর ব্যথা করে, একটু মানে কি ভালোই তো ব্যথা করে, তাহলে ওইটা কিনি, তারপরে এইভাবে করে মানে পৃথিবী চলতেছে ঠকবাজির উপরে, হ্যাঁ। তো এই ঠকবাজিগুলো থেকে বের হইতে হবে, তাই না? এগুলোর এগেনস্টে যেতে হবে, আমাদেরকে অনেস্ট হয়ে কাজ করতে হবে, না হলে বাইরের মানুষরা অলওয়েজ আমাদের উপর রাজত্ব করবে, হ্যাঁ। এই যে দেখেন না যে এই যে বেনজির, এই বেনজির কি হলো, ধরা খেয়ে গেল কিন্তু, হ্যাঁ, ও কিন্তু পারলো না বাঁচতে, ঠিক আছে। তো সে কিভাবে পুলিশ কমিশনার হয়? এ তো ফিজিক দেখলেই মনে হয় শালা বাটপার, হ্যাঁ। শরীরটা এরকম মোটায় কিভাবে একটা প্রতিরক্ষা বাহিনীতে থাকে, ওর ফিজিক ঠিক নাই, হ্যাঁ। তো যাই হোক, সে কিভাবে কি কি ডায়লগ দিল, এই দিল, তো মানে ডিসঅনেস্ট লোক হলে এরকমই হয় আর কি, হ্যাঁ। অনেক মজা করছে, কিন্তু এখন কিন্তু শেষ মায়ের কিন্তু বাঁচলো না, হ্যাঁ। তো আমি কোনো দলের না, হ্যাঁ, আমি কোনো দলকে খারাপ বলিনি, আমি বলছি সেই লোকটাকে খারাপ, সম্ভবত এই লোকটাই এই দলটাকে ডুবাইছে। হয়তো বলছে পুলিশদেরকে যে দেখো আমি সারা জীবন চুরি করছি, আমাকে এখন ধরে ফেলছে, হ্যাঁ, আর তোমরা যা কিছু করবা তোমরা কিছুই এখন কামাই করতে পারবে না। তো তখন যা দেখা গেছে যে অন্য উম, তার টাইপের লোকরা উল্টাপাল্টা কিছু করছে, যেটা বিশ্ব মিডিয়াতে অনেক খারাপ দেখা গেছে এবং সেই দলের বদনাম হয়েছে, হ্যাঁ। তো এরকম কিন্তু হয় কিন্তু, হ্যাঁ। তারপরে আপনার এই যে কোনো একটা এখনকার দলের নেতা, সে অনেক বছর বাইরে ছিল, এখন এরিয়াতে আসছে, সেদিন দেখলাম কি একটা দলের জার্সি ভ্যান গাড়ি থেকে সে এমনি নিয়ে নিল, আর আমাকে যখন হাই হ্যালো বলল, আমি তো পুরো মানে লজ্জিত হলাম দোকানদারটার সামনে। খুব কম দামে সে সেল করতেছিল, সেটাও সে এমনি এমনি নিয়ে নিচ্ছে। আরে সে কিসের নেতা, হ্যাঁ? এগুলি যদি থাকে, হ্যাঁ, তা আমি যাকে আরও যে দলকে ভাবছি যে এরা কিছু ভালো করতে পারে, এদের ছোট ছোট লোকরা কি করতেছে এগুলি, হ্যাঁ। তো যাই হোক, হ্যাঁ, সে আমার সিনিয়র ভাই হইতে পারে, এর কোনো ভ্যালুই নেই যে 200-300 টাকা দামি জিনিস এমনি নিয়ে নেয়, হ্যাঁ। এ না আমার কোনো ক্ষতি করতে পারবে না উপকার করতে পারবে, এ হলো মানে এমন যে ডিসঅনেস্ট লোকদের উপরে এ রাজ করে যাইতে পারবে, হ্যাঁ। তো যাই হোক, হ্যাঁ, আমরা সবাই আমাদের ভিতরে ডিসঅনেস্টি আছে, অনেস্টি আছে, কিন্তু বেশি যেটা থাকে সেটার হিসাবে কাউন্ট করা হয়। আমিও অনেক বিষয় হয়তো ডিসঅনেস্ট, সবাই অনেক বিষয়ে ডিসঅনেস্ট। যখন এই যে যেমন এই মুহূর্তে আজান দিল, আমি কিন্তু যাচ্ছি না, আমি একটু পরে হয়তো যাব, হ্যাঁ। সো এটাও কিন্তু আমি শিওর না নামাজের জন্য, তাই না? তো এগুলা একটা জিনিস, আর ওই যে বেশি মাত্রায় যেগুলা, একজনের একটা জিনিস নিয়ে নিল, হ্যাঁ। তো ওই যে যেই ছেলেটা ভ্যান গাড়িতে বেচতেছে ওও ডিসঅনেস্ট, কারণ ও ভ্যান গাড়িতে বেচে, ও তো একটা বিজনেসম্যান, ও তো আর গভর্নমেন্টকে ট্যাক্স দিচ্ছে না, ও দিচ্ছে কোনো রংবাজ চাঁদাবাজকে এবং এই যে এই ধরনের লোককে, হ্যাঁ, যারা প্রায় নিয়ে নিবে। তা ও ফ্রাস্ট্রেটেড, এখন ও করবে কি? এইসব কিছুর ব্যবস্থা এটা তো রাষ্ট্রীয়ভাবে করতে হবে, যে সবার জন্য একটা সার্বজনীন ব্যবস্থা তো রাখতে হবে, ঠিক আছে। যেরকম আমেরিকা, ইউকে, তারা ওনারা ওনাদের বাসিন্দাদের আগে ব্যবস্থা করছে, হ্যাঁ, তারপরে হলো ওনারা অন্য দেশের পিছে লাগছে। তো যাই হোক, হুম, আমি আলহামদুলিল্লাহ কোনো দলের মধ্যে নাই, ইনশাল্লাহ, হ্যাঁ। যখন যে ভালো করবে ভালো বলবো, খারাপ করবে খারাপ বলবো, হ্যাঁ। তো
এই হলো বিষয় আজকে। তো আমি আসলে এতগুলো কথা বললাম কারণ এগুলো এক্সাম্পল না বললেও হতো না। যে প্লাস্টিক নিয়ে শুরু করলাম, অনেস্টি ডিসঅনেস্টি, তো সব জায়গাতেই যদি ডিসঅনেস্টি থাকে তাহলে এই ধরনের ওই যে বিভিন্ন রকম প্লাস্টিক হোক এই হোক আপনাকে ব্যস্ত রাখবে এবং আপনার ভিতরে সেই শক্তি কাজ করবে না। তো দেখবেন যে অনেক অসুস্থ লোক রাস্তায় থাকে, শুয়ে থাকে, পড়ে থাকে, অনেক দিন ধরে আসছে, তারা তো মরতেছে না। হ্যাঁ, আমি এরকম অনেক অসুস্থ লোক একজনকে চিনি, উনি কনফিডেন্স টাওয়ারে থাকতো, উনি এখনও বেঁচে আসছে। আমি তো অবাক হয়ে গেছি, উনি তো রাস্তায় থাকে, রাস্তায় করে মানে কনফিডেন্স টাওয়ারে ওখানেই থাকতো আবার। তো আমি সেই ছোটোবেলায় দেখছি এখনও আছে। আর দেখেন যে কত ভালো মানুষ, সুস্থ মানুষ চলে গেল। এটার কারণ কি জানেন? সমাজ। যে সমাজ মানুষকে বারবার মানে ওই যে প্লাস্টিক, তারপরে ওই যে কোমর ব্যথা, এই ব্যথা, হ্যান ব্যথা, তো এইসবের অ্যাড দিয়ে দিয়ে যেরকম মানুষকে একটা এক ধরনের অভ্যস্ত করছে, এবং এইসব বিষয়ে অভ্যস্ত হওয়ার মাধ্যমে সেও অভ্যস্ত হয়েছে মানুষকে বলায়, তোমার তো কোমর ব্যথা, তোমার তো এই ব্যথা, তোমার তো সেই ব্যথা। হ্যাঁ, তো এভাবে করে অনেক ভালো মানুষ আছে, তো তারা তো আসলে এরকম রিপ্লাই করে না, আমি আবার রিপ্লাই দিয়ে দিই। হ্যাঁ, তো সেই ভালো মানুষগুলো খুব কষ্ট পায় যখন তাদেরকে এই ধরনের সামাজিক ডিসঅনেস্টি পেয়ে বসে। কিন্তু ওনারা ভালো, ওনারা আল্লাহ ভরসায় চলেন, জানেন যে সে আজকে বুঝে নাই কিন্তু একদিন বুঝবে যে সে কার সঙ্গে কি অন্যায় করেছে, হয় আখেরাতে না হলে পৃথিবীতে। তো যাই হোক, হ্যাঁ, আজকে এইটুকু বলে শেষ করলাম। আর কিছু তেমন বলারও নেই। নতুন কোনো সাবজেক্ট যদি থাকে আমি আমার মনোভাব শেয়ার করব। আপনার যদি মনে হয় যে আমি ঠিক বলছি তাহলে ধন্যবাদ, আর যদি মনে হয় যে আমি রং বলছি তাহলেও ধন্যবাদ। আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন যে আমি কোন জিনিসটা রং বললাম, তাহলে আমি নিজেকে শুধরাবো। থ্যাংক ইউ, ভালো থাকেন। তো অবশ্যই আমি আরও একটা কথা বলতে চাচ্ছি, যেমন অনেক কিছু পরিস্থিতির কারণে হয়। হ্যাঁ, তো সেটা হচ্ছে আবার আরেকটা অ্যাঙ্গেল, মানে আপনি যদি কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি ওয়েতে চিন্তা করেন, হ্যাঁ, তাহলে কি হবে যে সাইকোলজি বলে সব কিছু পরিস্থিতির কারণে হয়। যেরকম ওই চাঁদা বা ওই যে একটা নেতা, সে টি শার্টটা ফ্রিতে নিল এবং সেই ছেলেটা দিতে চাইলো না কিন্তু বাধ্য হয়ে দিল, এই দুইটা পরিস্থিতি। আচ্ছা, চিন্তা করেন যে ছেলেটা কিন্তু চায় নাই, দোকানদার, তো ওকে মেনে নিতে হয়েছে। আমরা কিন্তু পরিস্থিতি মেনে নিই। আর যে লোকটা নিল সে কিন্তু, তার কাছে সে একদম বাদ মানুষ, এর জন্য সে নিল। তো তার যদি হয়তো পয়সা থাকতো মনে হয় কিনে নিত, এতটাই দারিদ্র যে মানে তার এরকম টি শার্ট নিয়ে নিতে হয় দোকান থেকে। হ্যাঁ, বা অনেক আছে হোটেল থেকে খায় বিরিয়ানি টিরানি, টাকা দেয় না, শুনছি এরকম। আচ্ছা, তো এই যে পরিস্থিতি, ওই লোকটার ভিতরে কিন্তু একটা পরিস্থিতি আসবে, তার ছেলে মেয়ে কিন্তু লেখাপড়া করে, সে কিভাবে এই গেঞ্জিটা নিজে পরবে অথবা তার সন্তানকে পরাবে, যেটা সে রাস্তা থেকে মানে বিনা পয়সায় নিয়ে আসছে। হ্যাঁ, তো যাই হোক, হ্যাঁ, এই যে পরিস্থিতিটা ওনার ভিতরে, একটা পরিস্থিতি মানে ওনার ভিতরে একটা ফিলিংস হবে, এই ছেলের ভিতরে একটা ফিলিংস, এই দুইটা ফিলিংসই পরিস্থিতির কারণে। সে একটা কাজ করলো, যে ছেলেটা সেও করলো, সেও ট্যাক্স দেয় না, আর সেও আবার টাকা দিয়ে বেশিরভাগ জিনিস কিনে না। হ্যাঁ, তো এরকম আরও অনেক লোকই ছিল, চিনতাম। এলিফেন্ট রোডে পল নামে একজন ছিল, সে অনেকের এরকম জিনিস নিচ্ছে। তো আসলে তার ছেলে মেয়েরা কীরকম হবে আল্লাহ জানে। হুম, ঠিক আছে। তো যাই হোক, হ্যাঁ,
সবাই পরিস্থিতির কারণেই এরকম করে, এবং আহ, উভয় পক্ষই পরিস্থিতির শিকার হয়। তো আহ, পরিস্থিতি হলো এমন জিনিস। তো এটার একটা এক্সাম্পল হলো, যেরকম হিন্দু ধর্মে মহাভারতে শ্রীকৃষ্ণের একজন ভাই দুর্যোধন হবে, উনি জিজ্ঞেস করলো যে কে, মানে এই যুদ্ধ, আমরা যে যুদ্ধ করব, হ্যাঁ, তো এখানে কে ডিসঅনেস্ট আর অনেস্ট এটা আমরা বের করবো কেমনে? তো তখন শ্রীকৃষ্ণ ওনাকে ফিউচার দেখালো। এখন ফিউচারে যে দেখে যে তার আপন আত্মীয়রা তার সঙ্গে ফাইট করতেছে, যুদ্ধ করতেছে। তো এটা দেখে আহ, সম্ভবত দুর্যোধন ওনার আহ, এমন একটা অবস্থা খারাপ হলো যে আসলে মানে উনি ওনার গায়ের লোম খাড়া হয়ে গেল, এবং উনি বলল যে এটা কি অবস্থা, এগুলো তো সব বেশিরভাগই আমার আপন আত্মীয়, আমি তাদের এগেনস্টে যুদ্ধ করতেছি। তো তখন শ্রীকৃষ্ণ আহ, হাসি দিলেন মুচকি, এবং বললেন যে এটাই কিন্তু পরিস্থিতি, তারা যে যুদ্ধ করতেছে সেটা এক পরিস্থিতির কারণে, আমরাও তাদের সঙ্গে ফাইট করব পরিস্থিতির কারণে। এখন পরিস্থিতিটা তোমাকে মেনে নিতে হবে, আর না হলে তুমি ফাইটে হেরে যাবা। আচ্ছা, তো পরিস্থিতিকে অনেকে নেচার বলে, অনেকে বলে আল্লাহর ইচ্ছা। তো অনেকভাবে পরিস্থিতিকে মানুষ ব্যাখ্যা করে, হ্যাঁ। তো আসলে পরিস্থিতি নিজেকে ক্রিয়েট করতে হয় চেষ্টা করে, না পারলে একেবারেই পরিস্থিতির স্রোতে ভেসে যেতেই হবে, আর পারলে ঠিক করতে হয়। তো তখন দুর্যোধন একেবারে মানে মন খারাপ করে বসে গেছে। তারপরে যুদ্ধ জানে পিছনে বসে গেছে। তো তখন ওনাকে বলল যে এই হলো অবস্থা, হ্যাঁ। তো তখন সে আবার মোটিভেট হলো এবং ওই যুদ্ধটা জিতলো। আচ্ছা, এটা হলো পরিস্থিতি নিয়ে। আচ্ছা, একটা এবার হচ্ছে আহ, আরেকটা এক্সাম্পল দিই। এবার রামায়ণ থেকে। তো শ্রীরামের কাছে সাথে যুদ্ধ হচ্ছিল যখন সীতাকে হরণ করে নিয়ে গেল, হ্যাঁ। এই চিটঙ্গে রাখছে, ওখানে কিন্তু পাহাড়ে এখনো আগুন জ্বলতেছে, হ্যাঁ, সীতাকুণ্ড বলে। এটা ওনাদের অনেক রেসপেক্টেড জায়গা, আমাদের সম্মান দেওয়া উচিত। আচ্ছা, অনেক দামি জায়গা, নিশ্চয়ই ওইটা একটা নিচে কোনো অনেক বড় কোনো খনিজ কোনো কিছু ডেফিনেটলি আসছে, হ্যাঁ। আচ্ছা, তো আহ, তো রাবণ রাবণ জিজ্ঞেস করলো রাবণের ভাইকে, তার ভাই হচ্ছে বিভীষণ। আচ্ছা, তো সেই বিভীষণকে জিজ্ঞেস করলো যে তুই তো রামের সঙ্গে হয়ে আমাদের এগেনস্টে যুদ্ধ করছিস, কিন্তু আমাকে শুধু একটা জিনিস তুই বল যে কিভাবে কি করলে রামকে আমরা অ্যাটাক করে রামের সাথে পারবো। তো ও ও যে বিভীষণ যে, হ্যাঁ, তো বিভীষণ বলল কি যে দেখো, তুমি তো পারবা না, কিন্তু তারপরেও তোমাকে বলতেছি যে তুমি রামকে চিনবা কিভাবে ওখানে গেলে, মানে অ্যাটাক করার জন্য চিনতে চাও তো। তো ওই যে বানর সেনা দেখতেছো না পুরাটা, ওইখানে একজন দেখবা খুব শান্তভাবে আহ, আছে, যে সবচেয়ে শান্ত ব্যক্তি উনি হচ্ছে রাম, যে যুদ্ধের লিডার। আচ্ছা, তো এখানে আমি এই যে এই এক্সাম্পলটা কেন দিচ্ছি, যে মানে এখানে এক্সাম্পলটা দেওয়ার বিষয় হচ্ছে যে সে
যুদ্ধকে লিড করছে শান্তভাবে, এবং শান্ত মানুষের সঙ্গে পারা যায় না। তো এই শান্ত মানুষ আসে হচ্ছে, মানে হয় কিভাবে, সে অনেস্ট মানুষই নিজেকে শান্ত রাখতে পারে, আর শান্ত মানুষই নিজের অনেস্টিটাকে নিয়ে আগে বাড়তে পারে। তো খুব তাড়াহুড়া বা এইসব না করে আমরা আগে বুঝার চেষ্টা করি, হ্যাঁ, যে অন্যের রিজিক বন্ধ করা এত সহজ না, আর অন্যের মাল খেয়ে হজম করাও সহজ না, আর বিপদের সময় অন্যের বিপদের ফায়দা নিয়ে কারো কাছ থেকে বেশি প্রায়োরিটি নেওয়ার পর হজম করাটা এত সহজ না। হ্যাঁ, তো বড় বড় ব্যক্তিরা যারা পৃথিবীতে আগে পরে উন্নতি করেছে বা করবে, ওই সবারই একটাই ফর্মুলা, অনেস্টি, তারপরে হচ্ছে বাকি সব কিছু। তো প্লাস্টিক হোক বা ওই ধরনের ভুয়া তেল মালিশ হোক বা যাই হোক, হ্যাঁ, এই সব কিছু থেকে আপনি যদি শান্ত থাকেন তাহলে নিজেকে এগুলি থেকে আউট করতে পারবেন। আর না হলে কিন্তু আপনাকে, মানে, ভুয়া লোকরাও পেয়ে বসতে পারে। হ্যাঁ, তো তাদের খারাপ হবে, কিন্তু আপনাকে কেন পেয়ে বসতে পারবে? আপনি নিজেকে শান্ত করে এই জিনিসগুলো ভাববেন, এবং মানে ওই যে গীবতকারী, চাঁদাবাজ, ঠকবাজ, যারা বক্তব্য দিয়ে প্রোডাক্ট সেল করে, বা অনেক রকম এক্সাম্পলই তো দিলাম, এগুলি নিয়ে ভাববেন। হ্যাঁ, ঠিক আছে, যে তারা অতীতে কি কাজ করেছে যে আপনাকে আরেকজনের, এরকম আজকাল আরও কিছু কথা বলেই ফেলি। হ্যাঁ, তো অনেকে আসছে যে তাকে একজনকে অ্যাডভাইস করে যে না না, ওর ওইটা বিক্রি করতে দিও না, তাহলে ও করবে কি? আজকে আমার মা যদি তার ফ্ল্যাটটা বিক্রি করতে পারতো, তাহলে সে এত কষ্ট করে মরতো না। ধরলাম মৃত্যু ওনার লেখা ছিল, হ্যাঁ, কিন্তু মৃত্যু তো সেই লোকেরও লেখা ছিল যাকে ফেরাউন মারছিল, আর যে লোকটাকে ফেরাউন ছেড়ে দিছে, হ্যাঁ, তার মৃত্যু ছিল না। তাই ফেরাউনের ব্রেন এমনভাবে কাজ করছে, তাকে ছেড়ে দিছে, কিন্তু ফেরাউন বলতেছে এই যে দেখো আমি জীবন দান করলাম। তো কিন্তু মৃত্যুটা যেটা, সেটা কিন্তু যে লোকটার লেখা ছিল, ফেরাউন মারছে তাই না। তো আমার আম্মুর মৃত্যু লেখা ছিল, কিন্তু আমার আম্মু যদি ওনার ফ্ল্যাটটা সেল করতে পারতো, উনি একটা এয়ার কন্ডিশন রুমে থাকতে পারতো যেভাবে উনি অভ্যস্ত ছিলেন, আমাদের পরিচিতদের মধ্যে কেউ যদি অনেক লাক্সারিয়াস লাইফ লিড করছে এখন, তাদের চিন্তা করা উচিত যে সবচেয়ে বেশি লাক্সারিয়াস লাইফ কিন্তু আমার আম্মু লিড করতো, এবং নিজের পয়সায় করতো। পারলে দিত, না পারলে দিত না, এত কথা কাউকে কোনোদিন বলে নেই, কাউকে দেখায়ও দেয় নেই। হ্যাঁ, কিন্তু ওনার আপন লোক ওনাকে এত বেশি ক্ষতি করলো যে ওনার বাড়িতে আপন মানে কে বুঝে গেছে, যে মানে যারা আমাদেরকে চিনে জানবে। তো এত ক্ষতি করলো যে উনি ওনার বাড়িতে এরকম ভাঙা ঘরে থাকলো। হ্যাঁ, আসলে ওই যে বললাম না, বেনজির বলেন, আরও যে বলেন, হ্যাঁ, যারা এরকম করছে তাদের ভালো হবে না। হ্যাঁ, তো আমার আম্মু যদি তার ওইটা ভোগ করে যেত, তাহলে আমার অন্তর অনেক খুশি হতো, আল্লাহর তরফ থেকে রহমত বরকত আসতো সবার প্রতি। কিন্তু উনি কিন্তু মনে অনেক চাপা কষ্ট নিয়ে গেছে, যেগুলো উনি এক্সপ্লেন করেনি, কিন্তু আমি কিন্তু কাউন্ট করছি যে উনি কি ফিল করছে এবং কেমন ফিল করতো। হুম, তো অনেকেই ভাবতো যে হ্যাঁ, আম্মা যদি এই ফ্ল্যাট বিক্রি করে তাহলে তো এই হবে সে হবে। আসলে তা না। আসলে আহ, একটা ফ্ল্যাট বিক্রি করলে কি হবে, হাতে টাকা থাকবে, সেই টাকা দিয়ে যে কোনো সময় যে কোনো প্রবলেমের সমাধান হবে। আমার আম্মুর তো টাকার জন্যই সব অসুবিধা হয়েছিল। হ্যাঁ, টাকা থাকলে তো ইন্ডিয়াতে বা সিঙ্গাপুরেও নিতে পারতাম। হ্যাঁ, ইন্ডিয়াতে নেওয়ার মতো টাকা থাকলেই হয়ে যেত ইনশাল্লাহ। হ্যাঁ, কিন্তু ওরকম হয় নাই। তো এরকমই অন্যরা কিন্তু অনেক অ্যাডভাইস দিবে যে ওর এটা বেচতে দিয়েন না,
ওর ভবিষ্যৎ আছে না। আসলে আমার ভবিষ্যৎ কি? আমার আম্মু নাই, আমার আব্বু মারা গেছে, আমি হার্ডলি 7-8 বছর হয়তো ভালো থাকবো, তারপরে অসুস্থ হবো, তারপরে আমার ফ্ল্যাটটা খায় ফেলবে। যে যার খাওয়ার সে ভাবতেছে যে সে আজীবন বাঁচবে, তাই ফ্ল্যাট খায়া বাঁচতে পারবে। নাহলে আমার ফ্ল্যাট বিক্রি হওয়াতে এত বাধা হবে কেন? কেন মানুষ এত মানে রিলিজিয়াসলি আমার ভালো চায় কিন্তু আমার ভালো হচ্ছে না? যেখানে ভালো হয় হচ্ছে আহ, আহ, সৎ উপায়ে উপার্জিত ধন সম্পদ দিয়ে। তো আমি আমার ফ্ল্যাট বিক্রি করে ভালোভাবে চলবো, সেটাতে অনেকে চিন্তিত। ওই যে কাপড়ের মতো, আসলে কিন্তু এটা তার ভিতরে একটা ডিসঅনেস্টি, সে চায় না কিন্তু আসলে এই ডিসঅনেস্টি, যারা এই ডিসঅনেস্টির সাথে যুক্ত, জেনে শুনে আছে বা জেনে শুনে থাকবে, তাদেরকে এই ডিসঅনেস্টি খেয়ে ফেলবে। কারণ মানুষ কিন্তু অভিশাপ দেয়। আমি যেরকম দুয়া সুরা শিখেছি, আমি কিন্তু অনেক অভিশাপও শিখেছি। তো আমি অবশ্যই, যত ডিসঅনেস্ট মানুষ আছে, যারা খামাখাই মানুষের পিছে লাগে, মানুষের জীবনযাত্রাকে হ্যাঁ স্তম্ভিত করে তারা হয়তো সাময়িক আনন্দ পায়, তাদের জন্য অবশ্যই প্রথমে আমি বললাম, ইন্না তৈনা কাল কাউসার ফাসলি রাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা ওয়া ইমরাতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। এবং আল্লাহুম্মা ইকফিনিহিম বিমা শিতা, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন সাইফুল্লাহিল কাতিহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা মানজিলাল কিতাব শরিয়াল হিসাবি হিজিমিল আহজাব, আল্লাহুম্মা জিমহুম ওয়া জিলহুম, আল্লাহুম্মা কফিনিহিম বিমা শিতা, আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। তো আরও অনেক আছে দোয়া, কিন্তু আমি এই দোয়াগুলো ওনাদের জন্য করলাম যারা সমাজের প্রতি এবং সব কিছুর প্রতি ডিসঅনেস্ট, এবং যারা কারো ক্ষতি করে খুব আনন্দিত পায়। যেখানে আপনার ইনভলভমেন্ট নাই, সেখানে আপনি হয় পজিটিভ থাকবেন, না হলে নিউট্রাল থাকবেন। হ্যাঁ, কিন্তু নিজের এনার্জি দিয়ে খামাখা নেগেটিভ হবেন মনের শান্তির জন্য, সবাই কিন্তু একরকম না। অনেকেই আছে বরদোয়া দিয়ে দিবে, এবং সে আজাব কিন্তু ভোগ করতেই হবে। এই যে বললাম না, আল্লাহ কিন্তু সঙ্গে সঙ্গে কবুল করলো। দুনিয়া এবং আখেরাতে যে কোনো এক জায়গায় অথবা দুই জায়গাতেই কিন্তু বিচার হবে। আর যদি আমি তো আর কাউকে উদ্দেশ্য করে বলি না, আমি তো আর জানি না, আমি বললাম যে একটা উদাহরণ। তো আমি তো আর জানি না যে এই ব্যক্তি বলছে বা বলছে কি না, কিন্তু আমি বললাম যে এই যে আমার ভিতর যেরকম একটা বরদোয়া হয়, সবার ভিতর থেকেই বরদোয়াটা কিন্তু বের হয়। সো এটা একটু মাথায় রাখবেন, আর আমিও মাথায় রাখি। তাই আমরাও খুব বুঝে শুনে চলি, কাউকে বিপদে গর্তে পড়ে মজা নেই না। কারণ গর্তে ফেলার মালিকও আল্লাহ, উঠানোর মালিকও আল্লাহ। আল্লাহ শুধু মিনওয়েল মানুষকে চেক করে। হ্যাঁ, তো আজকে এতটুকুই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। জাযাকাল্লাহু খায়রান।